আসসালামু আলাইকুম। আমাদের সোশ্যাল মিডিয়া যত পার্ট ছিল আমরা কিন্তু সবই কমপ্লিট করে এসেছি। গুগল মাই বিজনেসটা আগের দিন দেখিয়েছিলাম আমি। ড্রাইভে আছে তো। কেন? আচ্ছা দেখি আপনার হয়তো লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে কিনা, আবারও দিয়ে দিবানি, অসুবিধা নেই। দেখেন, প্রথম যে পার্টটা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার ভেতরে সবগুলোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আসবো দ্বিতীয় পার্টটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বলতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাণী হলো এসইও। একদম ডিজিটাল মার্কেটিং মানে যে বুঝে, যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে না, শুধুমাত্র এটুকু গুগল সার্চ করে বা বিভিন্নভাবে জেনেছে, সেই মনে করে যে ডিজিটাল মার্কেটিং মানেই হচ্ছে এসইও। এজন্য এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাণ। তো এসইও করার জন্য সর্বপ্রথম কি লাগবে? আমাদের সর্বপ্রথমে যেটা দরকার, একটা সাইট লাগবে। তা না হলে আমরা এসইওটা করবো কোথায়? সর্বপ্রথমে নিশ সিলেক্ট করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিশ সিলেক্ট না করেই বুঝে গেছেন কী কী করা লাগবে, ওটা বিভিন্নভাবে বুঝে গেছেন। কিন্তু এসইওটা আপনি যদি নিশ সিলেক্ট না করেন, ধাপে ধাপে না এগোন, তাহলে কিন্তু এসইও মানে কিছুই বুঝতে পারবেন না। আর এসইওর কিন্তু বর্তমান সময় থেকে কি আগে থেকে এসইওর কিন্তু খুব ভালো একটা ডিমান্ড। একজন এসইও এক্সপার্ট চাইলে মাসে $300-400 অনায়াসে ইনকাম করতে পারে। এটা হলো আমি কম বললাম। আর বেশি যেটা পারবে সেটা তো তার তো সর্বপ্রথম আপনি কি করতে চান, আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে। সেই নিশটা কি, আপনি কি বিজনেস করতে চান? যদি বিজনেস করতে চান, বিজনেস টাইপের নিশ হবে। আচ্ছা, যদি বিজনেস না করতে চান, আপনি একজন ফ্রিল্যান্সার, তারপরেও আপনি সাইটের মাধ্যমে ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে আপনি ব্লগার হতে পারেন। ব্লগারই বেস্ট সলিউশন। তো আপনি ব্লগার হতে পারেন, বা আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার নিজেরই ওয়েবসাইট থাকতে পারে। আপনি তো ফ্রিল্যান্সার, আপনি অনেক কিছু জানেন, অনেক এক্সপার্ট আপনি। তো সেক্ষেত্রে তো তো এজন্য হচ্ছে আপনার নিশটা যদি ব্লগ রিলেটেড হতে পারে, সেটা এসইও রিলেটেডই ব্লগ হতে পারে। তা নিশ সিলেক্ট করার পরে আপনাকে কী করতে হবে? একটা নাম দিতে হবে। আপনার বিজনেস হোক বা আপনার যে ব্লগ হোক, একটা তো নাম দিতে হবে। তো নামটা কি অবশ্যই ওই যে নিশ রিলেটেড হবে। যেমন যদি প্রোডাক্ট হয়, যদি প্রোডাক্ট আপনার সার্ভিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট অনুযায়ী নামটা দিবেন। আচ্ছা, যদি ই কমার্স হয়, যে ই কমার্সের মধ্যে কিন্তু সব প্রোডাক্ট একসাথে। আচ্ছা, আলাদা আলাদা প্রোডাক্টও হতে পারে, শুধুমাত্র ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এমন হতে পারে যে আপনি ইলেকট্রনিক্স, কাঁচা মাছ মাংস থেকে শুরু করে আপনি সব বিক্রি করতে পারেন। তো এই যে কাঁচা মাছ মাংস থেকে শুরু করে যে সাইটগুলো আছে, এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এই ই কমার্স ওয়েবসাইট যদি শুরু করতে চান, সেক্ষেত্রে এর নামগুলো যে ই কমার্স রিলেটেড, গুডস পণ্য রিলেটেড হবে, এরকম দিলেও হয়। আবার অন্যরকমও দেওয়া হয়, সহজ সুন্দর নাম। ডোমেইন নামটাকে ওয়েবের পাশে ডোমেইন বলা হয়। তো এই ডোমেইনটা হতে হয় ছোট, উচ্চারণের সুবিধা, আর সমস্ত পৃথিবীব্যাপী যেন সেটাকে মানে বুঝতে পারে, বা এর মিনিং বুঝতে না পারলেও এটাকে যেন সহজে উচ্চারণ করতে পারে। যেমন সহজের ব্যাপারে দেখেন, অ্যামাজন একটা বনের নাম, তার নামেই কত বিশাল একটা ওয়েবসাইট আছে। তারপরে দেখেন
দেখেন এই যে সাইটগুলো দেখেন, অ্যামাজন, এটা হচ্ছে অ্যামাজন, একটা বনের নাম, কিন্তু তার সাইটে আজ পৃথিবীর মানে সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট, এটা নাম করা। আচ্ছা, দারাজ, দারাজ হচ্ছে আমাদের বাংলাদেশি সাইট। এখন পৃথিবীর অনেক দেশের সঙ্গে দারাজের যোগাযোগ আছে, দারাজ বিজনেস করে। তো আবার দেখেন আলি এক্সপ্রেস, আলিবাবা, আলিবাবা ছিল একটা চোর। আচ্ছা, ইবে, আলিবাবা একটা চোর, চোরের নামে একটা ই কমার্স সাইট র্যান্ডম চলতেছে, ভরপুর চলতেছে, আর কত নাম করা। কোথায় আছে? আলিবাবায় আছে। তো আলিবাবার থেকে যে আনতে আছে, আমরাও আনবো। আচ্ছা, ইবে, এর কোনো মিনিং আছে? কিন্তু পৃথিবীর এমন কোনো দেশ আছে, উগান্ডার পাবলিকও যে হচ্ছে আপনার ইবে নামটা উচ্চারণ করতে পারবে, না বুঝুক মানে কি, নাম বোঝার দরকার নেই, কিন্তু ইবে কত ইজি না। তারপরে যে ইস্টে, এটাও বেশ ইজি, দেখেন কত কিছু বিক্রি করতেছে। তো নিশ ডোমেইনের নাম সবসময় এই টাইপের এরকম সহজ সুন্দর হতে হয়। আচ্ছা, ডোমেইন হচ্ছে কোথা থেকে পারচেস করতে হয়, ডোমেইন কোথা থেকে কিনতে হয়? ডোমেইন কেনার জন্য দোকানে যাওয়া লাগে না, অনলাইনেই শপ আছে, অনলাইন থেকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো ডোমেইনের জন্য ভালো সব থেকে নেমচিপ। হচ্ছে ডোমেনের এক্সটেনশন .com, এটা হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা, ইনফরমেশনের জন্য আছে .info আছে। আচ্ছা, বাংলাদেশি সাইটের জন্য দেখবেন অনেক সাইট আছে .com.bd, মানে এটা বাংলাদেশি এক্সটেনশন। তো এই টাইপের এক্সটেনশন আছে। এখানে গেলে আপনি যা লিখবেন, আপনার ডোমেইন যে নেমটা থাকবে ওটা দিয়ে .com লিখে সার্চ দিতে হয়, দিলে পরে ধরে দিন আপনি .com লিখে যখন সার্চ দেবেন, কোনটা অ্যাভেলেবেল, কোনটা হচ্ছে টেকেন, এগুলো আপনাকে দেখাবে। দেখেন সফটেক, এটা হচ্ছে টেকেন, এটা প্রিমিয়াম, মানে প্রিমিয়াম রেজিস্ট্রেশন দেখেছেন কত ডলার? 1750। জি হ্যাঁ, আপনি যে সাইটটা তৈরি করবেন, আপনার এসইওর আগে সবার আগে তো জানতে হবে যে কোথায় এসইও করবেন। হ্যাঁ, এগুলো ডোমেইন নেম। তো ডোমেইন নেম হচ্ছে সিলেক্ট করে সেটাকে .com এক্সটেনশন আছে কি না, আপনার যদি .com এক্সটেনশনটাই সব থেকে ভালো, চেষ্টা করবেন সবসময় .com এক্সটেনশনটা নেওয়ার জন্য। তো এরপরে যদি না হয় তাহলে অন্যান্য এক্সটেনশন আছে, সেগুলো দিয়ে দেখতে হবে। তো .comটা হচ্ছে সব থেকে ভালো হয়, এই জন্য .comটা নেওয়ার চেষ্টা করবেন। দেখেন যখন সার্চ দিবেন লিখে, তখন এটা টেকেন কি ফ্রি আছে সেটা আপনাকে দেখাই দিবে। যদি টেকেন হয় এরকম লেখা থাকবে যে টেকেন সফটেক, আবার সাজেস্টও করবে যে প্রিমিয়াম সাজেশন যেটা আছে, দেখেন সফটেক ইনস দিয়ে .com, এই ডোমেইনটা ফ্রি আছে, তবে এটাকে পারচেস করতে হলে $1745 লাগবে আপনার। আচ্ছা, তারপরে দেখেন এখানে আবার সাজেশন দিয়েছে যে সফটেক.net ফ্রি পাবে, সেটা হচ্ছে ও বাবা $9000। দরকার আছে কেনার? কেনেন। তারপরে দেখেন সফটেক.org, তো একটা সার্ভারে রাখা লাগবে, তাই না? আপনি হচ্ছে সার্ভার বলতে যে আমরা সব কিছু স্টোর করে রাখি না, আমাদের পিসিতে যা আছে আমরা সেটা দেখতে পাবো। কিন্তু পিসিটা আছে বলে, পিসিতে হার্ড ডিস্ক স্টোরেজ আছে বলেই তো আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েবেও তো আমাদের এরকম একটা স্টোরেজ, নিজস্ব স্টোরেজ দরকার হবে। আমার পিসিতে যেটা আছে সেটা কি আমি আরেকটা পিসিতে যেয়ে দেখতে পারবো? অবশ্যই না। তো এই স্টোরেজের জন্য আমাদের ওয়েবে যে নামটা আছে সেটা হলো হোস্টিং। সেখানে আমাদের যত ডাটা থাকবে সমস্ত ডাটা আপনার করে রাখতে হবে, ওই সেভ করে রাখবে যে হচ্ছে আপনি সার্চ দিলে যেন ওই ডাটাটা হচ্ছে সবাই দেখতে পায়। তো এই হোস্টিংয়ের জন্য হচ্ছে গোডাডি আছে,
আবার হোস্টিং পারচেস করতে হলে আপনাকে গোডাটি ইউজ করতে পারবেন, ভিপিএস ইউজ করতে পারবেন। এছাড়াও আরও অনেক ব্লু হোস্ট নামে হোস্টিং কোম্পানি আছে, মানে হোস্টিং কোম্পানি অনেক আছে, এখান থেকে দেখে শুনে বুঝে নিতে হবে। হোস্টিংগুলো হচ্ছে 1 বছরের জন্য করে নেওয়া থাকে, সেটাকে আবার প্রতি বছর রিনিউ করতে হয়। তো এইভাবে ডোমেইন আর হোস্টিং গেল। এরপরে সাইটটাকে কিভাবে দাঁড় করাবো? স্টোরেজ সার্ভার। আচ্ছা, এরপরে এসএসএল সার্টিফিকেট। এই যে এস দেখছেন না, লিঙ্ক, এই যে অ্যামাজনের লিঙ্কে এসে এই যে এস একটা আছে না, অনেক সাইটে কিন্তু এস নাই। না, এটাও আছে। এরকম অনেক সাইট আছে যেখানে এসটা থাকবে না। এই এসটা হচ্ছে এসএসএল। এই এসএসএল আপনার সাইটটা সিকিউর কিনা সেটা হচ্ছে বোঝায়। এসএসএল থাকলে এই সাইটের এখানে যে লক একটা চিহ্ন থাকবে, তালার একটা চিহ্ন থাকবে। তো এসএসএল মানে এই দেখেন, এই সাইটটা থেকে যখন আপনি পারচেস করবেন, তখন যে কোনো কিছু আপনি যখন কিনতে যাবেন, তো মনে করেন এই টি শার্টটা আপনি কিনবেন, ধরে নিই আমরা এটা কিনবো, তো এইটাকে যখন আমরা অর্ডার করব, অ্যাড টু কার্ট দিব, তারপরে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে আমাদের নিজেদের কিছু ডাটা দিতে হবে না? আমাদের নিজেদের মেইল দিতে হবে, ঠিকানা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো কি এই সাইটের কাছ থেকে সেভ, নাকি যে কোনো লোকই এই ডাটাগুলো পেয়ে যাবে? এটাই হচ্ছে এসএসএল এর কাজ। এসএসএল যে সাইটে অ্যাড করা থাকে সেই সাইটটা হচ্ছে ডাটা সেভ, মানে এর হ্যাঁ, ওই লকটা দেখে বুঝতে হবে যে এটা এসএসএল অ্যাড আছে। আর এসএসএল এর কাজ হচ্ছে, আমি যে আমার ডাটাটা দিব, আমার মতো কাস্টমার তো কোটি কোটি কাস্টমার অ্যামাজনের, তো অ্যামাজনের কাছে কি কোটি কোটি ডাটা আছে। এমন তো হতে পারে যে আমাদের মধ্যে কেউ স্পেশাল কেউ আছে যার ডাটাটা কোনো হ্যাকারের দরকার বা কারোর দরকার, সে নিয়ে তার ক্ষতি করতে পারে। এই টাইপের লোক তো হতেই পারে। আমি তো এই দেখেন, এই ই কমার্স মার্কেট প্লেসটা তো বুঝছে না যে আমি বা আপনি, আমরা দুইজনই, আমরা সবাই এখানে হচ্ছে অ্যামাজনের কাস্টমার। তো আপনার আমার মধ্যে বিরোধিতা আছে, আপনার আমার মধ্যে শত্রুতা আছে, কিন্তু অ্যামাজন কি জানে? সেটা জানে না। ও যদি ডাটাকে সেভ না করে, আমি তো আমার মনে যদি শয়তানি থাকে বা আমি যদি চাই আপনার ক্ষতি করতে, সেক্ষেত্রে তো আমি ওইখান থেকে ডাটা সহজে কালেক্ট করতে পারবো। তো অ্যামাজন এটা নিশ্চয়তা দিচ্ছে যে আপনার ডাটাটা সেভ, আপনার ডাটাটা ওর কাছে একদমই সেভ, আপনার ডাটা কেউ পাবে না। এটা হচ্ছে এসএসএল অ্যাড করার মাধ্যমে এই সিকিউরিটিটা দিচ্ছে। আচ্ছা, তারপর সিএমএস, এটা হচ্ছে সাইট। আমরা সাইটের নাম শুনছি না? ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে নাম শুনেছি না? ওয়ার্ডপ্রেস, পিএইচপি, সিএসএস, এই টাইপের কি নাম শুনেছি? দেখেন, ওয়েবের কিছু আছে ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে থাকে এইচটিএমএল, পিএইচপি, সিএসএস, এই টাইপে আরও অনেক কিছু থাকে। পাইথন থাকে, বুটস্ট্র্যাপ থাকে, এসকিউএল থাকে, জাভা থাকে, জেকুয়েরি থাকে, অনেক কিছু থাকে। তো এর ভেতর থেকে একটা সাইট তৈরির জন্য, ওয়েবটাকে ডিজাইন করার জন্য বা ডেভেলপের জন্য সব থেকে পপুলার যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আর সিএসএস সংমিশ্রণে, সিএসএস হলো ডিজাইন করে, আর ওয়ার্ডপ্রেস হলো মূল না, সিএসএস ওয়ার্ডপ্রেস ডিজাইন করে, আর সিএসএস হলো সেই ডিজাইনগুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেই কাজগুলো আর কি সিএসএস এর মাধ্যমে করে থাকে।
দেখেন ফেসবুক একটা সাইট, এই যে সাইটটা দেখছেন এইখানে আছে সার্চ বার আছে, এখানে ফেসবুকের একটা লোগো আছে, এইখানে হোম বাটন আছে, ফ্রেন্ডস আছে, গ্রুপ আছে, এই যে টাইপটা এইগুলো হচ্ছে আপনার ডিজাইন। তারপর আবার এই যে কনফার্ম লেখা আছে, এই যে যত স্ট্রাকচার এগুলো হচ্ছে আপনার ডিজাইন। আর হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। আর এই যে হোমে চাপ দিলে ক্লিক করলে যে হোম দেখালো, কনফার্মে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে, ফ্রেন্ডসে ক্লিক করলে ফ্রেন্ডসদের দেখাবে, গ্রুপে ক্লিক করলে গ্রুপে দেখাবে। এই যে ফাংশনাল যে কাজগুলো আছে এটা হচ্ছে সিএসএস এর কাজ। তো এইগুলো হচ্ছে আরও বিস্তারিত বুঝতে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, আপনারা সেখানে যাবেন। তো আমাদের এত কিছু না হলেও চলছে, এত কিছু মানে আমাদের না জানলেও চলছে। আমাদের হলো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, কেনাটাই সব থেকে ভালো। গুগলে সার্চ করবেন, সার্চ করে চলে আসবেন। অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো এই ওয়ার্ডপ্রেস সাইটগুলো বিক্রি করে থাকে অথবা ফ্রি দিয়ে থাকে। আচ্ছা ফ্রিটাই দেখাই আগে। দেখেন কোন টাইপের ওয়েবসাইট খুঁজতেছেন, ই কমার্স সাইটের হবে নাকি এডুকেশনাল হবে নাকি মানে যেটা যেমন হবে সেটা তেমন দিয়ে আমরা মনে করেন একটা ব্লগ সাইট খুঁজে নিয়ে আসি। অনলাইন থেকে খুঁজে খুঁজে আপনার একটা ওয়েবসাইট বের করতে হবে। হতে পারে এরকম হতে পারে যে কিছু জিনিস আছে প্রিমিয়াম থাকে বা পরে প্রিমিয়াম করে নেওয়া যায়। এমন হতে পারে যে এই মুহূর্তে তো আমাদের হাতে টাকা নেই বা আমরা এত টাকা খরচ করবো এরকম নাও থাকতে পারে। তো তারা চেষ্টা করবে ফ্রিটা ইউজ করার, তবে ফ্রিটা সব ফিচার আপনি পাবেন না, সব স্বাচ্ছন্দ্য পাবেন না। আপনার সব থেকে ভালো হয় যে আপনি যদি ওয়েব ডেভেলপার দিয়ে একটা সাইট আপনি তৈরি করে নিতে পারেন, সেটা হলো আপনার জন্য সব থেকে বেশি ভালো হয়। আর যদি না হয় অনলাইনে অনেক কাছে নিয়ে নিতে হবে। তো প্রথমে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট, আপনি কি আপনার সাইটটাকে ওয়ার্ডপ্রেস তৈরি করবেন নাকি পিএইচপিটা নেবেন, এই যে ল্যাঙ্গুয়েজটা নেবেন এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে, করে আপনাকে গুগল থেকে সেটা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে সেই সাইটটাতে থিম আপলোড করতে হবে। থিমের বিষয়ে জেনেছিলাম আগের দিন, যে ওই যে থাম্বলারের ক্লাস যেদিন নিয়েছিলাম ওই দিন কিন্তু থিম কিছুটা দেখিয়েছিলাম যে থিমটা কি আসলে। দেখেন ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেসের, আর থিমটা হচ্ছে এই যে সাজানো গোছানো এই যে সুন্দর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে থিম। তো এটা হচ্ছে আপনি গুগলে পাবেন, এইটা গুগল থেকে নিয়ে
দেখেন এই থিমগুলো হচ্ছে ফ্রি থিম। এটা ডাউনলোড করে আপনাকে প্রথমেই তো ডোমেইন নিলেন, তারপরে হোস্টিং নিলেন, ডোমেইনের নামটাকে হোস্টিংয়ে পাস করে দিলেন। আচ্ছা, তারপরে কি একটা ওয়েবসাইট নামালেন, ওয়েবসাইট তৈরি করলেন। আচ্ছা, সেই ওয়েবসাইটে বিভিন্ন কাজ করার জন্য আপনার থিম লাগবে, মানে সাইটটাকে সুন্দরভাবে গোছানোর জন্য। দেখেন এই সাইটটা কীরকম দেখা যাবে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে সাইটটা কীভাবে দেখা যাবে। আবার এই সাইটের ভিতরে কি কি আছে সেটাই যে এটার ভিতরে ক্লিক করলে চলে যাবে থিম সাপোর্টে। যদি যে এর ভিতরে থেকে আপনার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সেটাকে সলিউশন করে নিতে পারবেন। দেখেন লিস্টিং স্টাইল কেমন থাকবে, অ্যাড টু কার্ট কীরকম স্টাইলে পাবেন আপনি এটার, তারপরে প্রোডাক্ট গ্যালারিজ কেমন আসবে আপনার কাছে, তারপর কার্ট লেআউট, মানে একটা থিমে যতটুকু দরকার। দেখেন এই যে একটা থিম আছে, এই যে থিম, এই সাইটে কি ক্যাটাগরি লিস্ট দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মেনু বার, এইখানে 3টা পেজ আছে, 4টা পেজ আছে মোট। আচ্ছা, তার উপরে দেখেন একটা সার্চ বার, এই জায়গাটা এরা লোগো দিয়েছে। আচ্ছা, প্রথমেই দিছে একটা টাইটেল বার, সেই টাইটেল বারে দেখেন কি লিখেছে যে সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক করে দিছে। তারপরে কন্ট্যাক্ট আস নামে যে পেজটা এই মেনু বারে থাকে, অনেক থিমে এই মেনু বারে থাকে। স্যার কি অনেক খারাপ লাগতেছে? তো এই কন্ট্যাক্ট আস নামে যে পেজটা থাকে সেই পেজটা কিন্তু এই যে ব্লগের সাইডে দেওয়া যায়। তারপরে যে ফ্যাক্স যে সাইটটা আছে, পেজটা আছে, এই ফ্যাক্স নামে যে পেজটা, এটাও আপনার এখানে দেওয়া যায়, কিন্তু এরা এইভাবে দেয় না, এরা এটা এইভাবে সাজাইছে। আবার দেখেন এইখানে লগ ইন বা রেজিস্টার দিছে, আবার দিছে উইশ লিস্ট করে রাখে, অনেকে আছে না প্রোডাক্টে উইশ লিস্ট করে রাখে। আচ্ছা, কার্ড, তারপরে দেখেন এইখানে হচ্ছে ওদের একটা সুন্দর ইমেজ আসবে। তারপরে আসবে এই ক্যাটাগরিগুলো আপনি 2 জায়গায় পাচ্ছেন, এইখানেও পাচ্ছেন আবার এই জায়গাটাও পাচ্ছেন। তো এই ক্যাটাগরির মধ্যে থেকে ক্লিক করলে আপনাকে আবার আরেকটা পেজে নিয়ে যাবে। এদের এই পেজে কিছু নাই, এজন্য এরর দেখাচ্ছে। তারপরে দেখেন এই যে নিচে যে অংশটা আছে, এই অংশটা কীরকম হবে। আবার এখানে ফিচার প্রোডাক্ট দেখাচ্ছে, এগুলো হচ্ছে থিমে আপনার খুব সহজভাবে দেখা যাবে। তাছাড়া একটা ওয়েবসাইটের, যখন আমি বললাম ওয়েবসাইটের কথা, ওয়েবসাইটের কিছু অংশ থাকে, হেডার অংশ থাকে, বডি অংশ থাকে, আর এই যে সর্বশেষ অংশটা এটা হলো ফুটার। তো এইগুলোর ভিতরে অসংখ্য পেজ থাকে, একটা ওয়েবসাইটের ভিতরে অসংখ্য পেজ। এই হোম একটা পেজ, শপ আর একটা পেজ, এনাদের ব্লগে কোনো ছবি নেই, এই জন্য খালি লেখাগুলো আসতেছে। এই যে দেখেন এটা ছিল ব্লগ। আচ্ছা, এটা কি? এটা সংসার.com মেন পেজ, হোম পেজ, যেটা এটাও ব্লগ চলে আসছে। ও, ওনাদের সাইটে ডেভেলপই হয় নাই, যা আছে সবই ব্লগ লিখে মনে দেওয়া আছে। সবই ব্লগ লিখে দেওয়া আছে। তো অন্য একটা সাইট নেই।
তো এই যে দেখেন এইখানে যা কিছু আছে সবই এক একটা পেজের মাধ্যমে পেজ তৈরি করা। আচ্ছা, আগে দেখাই যে এই পেজটা কেমন, মানে ওয়ার্ডপ্রেসটা কীরকম তৈরি হয়। যে হ্যাঁ, HTML ও CSS এর কথা তো আগেই বলছি, CSS NGO, জি ওইটা মনে থাকবে বেশি। তো এই যে হেড বললাম না, এইটা এই অংশটা হলো হেডার অংশ। আচ্ছা, তারপরে হলো বডি। এই এই যে এই অংশ থেকে শুরু হয় বডির অংশ। এর ভিতরে বিভিন্ন কাজ থাকে, ফাংশন থাকে, সেগুলো আমি বলা মানে এখন উড়ে চলে যাওয়া, কারণ কোনো কাজে আসবে না বললে। তারপরে নামগুলো বলে রাখি, এই নামগুলো মনে থাকলেই অনেক কাজে দিবে। আর এই যে লাস্টের অংশটা, এটা হচ্ছে ফুটার অংশ। তো এর ভিতরে দেখেন কি টাইপের লেখা থাকে। এই যে এই টাইপের লেখাগুলো দিয়ে 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 এগুলো হচ্ছে সাইটটা তৈরি করা হয়। আবার এর ভিতরে যে যে ডিভ দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, এই যে ক্লাস লেখা আছে, ডিভ দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার CSS এর কাজ। তো এই হ্যাঁ, তো এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, অ্যাঙ্কর ট্যাগের কথাটা মনে রাখেন, কারণ অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আছেই, যারা মার্কেটিং করে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাঙ্কর ট্যাগে হচ্ছে যুক্ত করে, একটার সঙ্গে অন্যটা যুক্ত করা হয়। তো এইগুলো দেখে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, এগুলো ফ্রি পাওয়া যাবে। এইগুলো হচ্ছে ডেভেলপাররা মাথা নষ্ট করবে, ঠিক আছে, ওরা করবে, আমরা কিনে নেব। কি আমরা কিনে নেব না? আমরা মার্কেটে, আমাদের তো টাকা পয়সা আছে। হ্যাঁ, আমাদের টাকা পয়সা আছে, আমরা কিনে নেব। আচ্ছা, আর মনে করেন অন্যরা টাকা দেবে না, নিজেই সব কিছু রাখবে। আমি তো বলছি যে আমি শিখে দুজনকে এমনি টাইপে লিখে যাওয়াই যাচ্ছে। তা তো অবশ্যই। এর শেষ নাই, এর শেষ নাই কিন্তু। এইখানে কোনো কাজ হবে না তো, আমি দেখতে পারবো, এরপরে তো রিলেট দিলে আবার যাতাই। এইগুলো আপনারা কোনো সময় দেখতে যাবেন না, দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে। কাজের আপনি তো ভাই ডেভেলপার, আপনার কেন মাথা ঘুরাবে? এই যে সময় এই কাজটা কি, সে প্রথমে ডেভেলপার ম্যানুয়ালি শিখছে কিভাবে তৈরি করতে হয়, তারপরে কি করছে, প্লাগইন সেট করছে, টুল সেট করছে, টুলসের মাধ্যমে যে কিন্তু সে তৈরি করে। আপনি কি এখনো নোটপ্যাডে কাজ করেন নাকি ই করেন, ভিজুয়াল টেক্সটে? ওইটা দুইটাই করেন। তো যেটা ইনকারেক্ট সেটাও কারেক্ট করে চলে আসে, তার কারণে নোটপ্যাডিং আমার বেশ ভালো লাগে। শেখার জন্য নোটপ্যাডই বেস্ট। আর হচ্ছে কাজ করার জন্য ওই টাইপের সফটওয়্যারগুলো নিয়ে রাখা লাগে, যাতে কাজটা এগিয়ে যায়। এই যে এইখানে যে ইয়াগুলো দেখতেছেন, এগুলো যখন প্রথমে শিখতে হয় তখন এই যে এই টাইপের নোটপ্যাডে শিখতে হয়, এই নোটপ্যাডে। কিন্তু আপনারা দিলে কাজ হবে না। কেন কাজ হবে না? দেবেন না? এইখানে যা লিখে সেভ করবেন, এইখানে রিলোড দিলে সেটা চলে আসবে। বেশ মজার কাজ, ডেভেলপমেন্টটা না অনেক মজার কাজ। এরপরে মনে করেন হাই দিলাম, কোনো মেয়ের ছবি চলে আসবে। গুড মর্নিং দিলাম, কোনো সুন্দর একটা সাইটে নিয়ে চলে যাবে। এই সবই কাজ হলো আপনার এই যে এই টাইপের, এর মধ্যে এই হিজিবিজি লেখার মধ্যে। তাহলে যারা এই যে দেখেন, আমি ম্যানুয়ালি যেটা দেখাতে চেয়েছি যে এই
এইখানে আমি যা করতেছি ম্যানুয়ালি হাতে, এইখানে তাই আসতেছে। তাহলে এইখানে যেই পরিমাণ লেখা আছে দেখেন, এর কিন্তু শেষ হইতে হইতে মানে আমার রাত পার হয়ে যাবে, এর শেষ হইতে হইতে আমার রাত পার হয়ে যাবে। তাহলে একটা মানুষের এইভাবে হাতে লিখে এইভাবে করা, সেটা করতে পারবে না তা আমি বলছি না, অবশ্যই করতে পারবে একজন মানুষের দ্বারা সম্ভব সেটা, কিন্তু তার যেটা যেমন সময় সাপেক্ষ ব্যাপার। আবার আরেকটা জিনিস দেখেন, যে যেভাবে করুক না কেন, এইখানে ভুলটা হলে কি আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন কোথায় ভুল হলো, কোথায় স্ল্যাশ পড়লো? এটা হচ্ছে আতশ কাঁচ লাগাই নিলেও আপনি দেখতে পারবেন। আপনি চোখে যদি আতশ কাঁচ লাগাই রাখেন, তারপরে ভুল থেকে যেতেই পারে, কারণ এইখানে কি একটা কমা আপনি যদি ভুল দেন, তাহলে আপনার একটা মিস্টেক হয়ে যাবে, দেখা গেল সেই জায়গাটুকুই আসলো না, সেই সাইডটুকুই আসলো না। তো এই জন্য প্রথমে ম্যানুয়ালি শিখছে কিভাবে এরা, মানে হচ্ছে যখন মানুষ শেখে ডেভেলপমেন্ট, তখন ম্যানুয়ালি এইভাবে শেখে। আর যখন করে তখন বিভিন্ন প্লাগইনস আছে, সফটওয়্যার আছে, সেইগুলোর মাধ্যমে করে থাকে। যেমন এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই জায়গাটা যে দেখি, এটা এখানে সফটওয়্যার করা আছে, এই জন্য আমি এটাই দেখালাম। আচ্ছা, এই কোড পরে দেখাই। ও, এখানে আবার পাইথনের চলে আসছে। যাক, আমি এইটা সম্পর্কে আমি এত বেশি ভালো জানি না। এখানে দেখতেছি কোনো একটা কাজ করা ছিল, তাদের ওটা মিস্টেক হয়ে যেতে পারে। তো এই যে এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো কি করবে, আপনি একটা অক্ষর লিখবেন, মনে করেন HTML লিখবেন, আপনার HTML ফুল ফরম্যাটটা চলে আসবে। যে কোনো ট্যাগ হচ্ছে কেটে দিচ্ছি, তাই না? যে কোনো ট্যাগ শুরু আর শেষ এরকম হয়। আচ্ছা, শেষটাও তো দেখাবো, এখানে শেষ করা লাগে না, কিন্তু আমি তো চাচ্ছিলাম যে শেষটাও দেখাই। তো যে যে কোনো ট্যাগ শুরু হয় এরকম ভাবে, এই যে গ্রেটার দ্যান লেস দ্যানের মধ্যে আপনার ট্যাগ ভ্যালুটা বসবে, যে কোন ট্যাগ, নাম কি হবে, আম গাছ, জাম গাছ, কলা গাছ, হেড, মাথা, পা, যা আছে তাই নামটা হবে। আর যখন শেষ হবে তখন এই ট্যাগটা হবে এরকম, এই ট্যাগের মধ্যে একটা স্ল্যাশ বসবে। মনে করেন এই যে দেখেন, আমি এখানে দেখালাম যে বি ট্যাগ, এটা হচ্ছে বি ট্যাগ, এই ট্যাগটার মাধ্যমে লেখাটা মোটা হয়ে যাবে। আচ্ছা, এই ট্যাগটা এখানে শুরু করলাম, এটা হলো শুরু আর এটা হলো শেষ, ঠিক আছে? তো শেষটা এরকম হবে, শুরুটা প্রত্যেকটা ট্যাগ। তা এই টাইপের বহু ট্যাগ আমাদের এখানে আছে। তো একটা মানুষের পক্ষে যদি মনে করেন একটা মিসিং করে গেলেন, এখান থেকে আপনি একটা মিস করে গেলেন, যে এইখানে স্ল্যাশটা বসাইতে আপনার মনে নেই, এটা শেষ করতে মনে নেই, মনে করেন এখানে আমি তো বি দিয়েছি, এটা বি না, এটা ও বি দিয়ে দেখি কাজটা কি হয়েছে। দেখেন, এটা কি পাতলা ছিল না, খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে, দেখছেন? ওই বিটা দেওয়ার জন্য, বিটা হলো খাদ্য। আবার দেখেন ইতালিকও হয়েছে কিছুটা। তো হ্যাঁ, এখন দেখেন আমি তো এটা বি ট্যাগ দেখালাম, এইখানে আমি যদি এটাকে হেড দিই,
আচ্ছা দেখেন, এইখানে আমি এই যে হেড দিলাম, হেড দিলে আপনি এর কোনো পরিবর্তন এখানে পাবেন না, কোনো পরিবর্তন পাবেন না। আচ্ছা, কিন্তু মনে করেন আমি এইখানে এই স্ল্যাশটা মিসিং করে দিলাম, আমি যেটা বোঝাতে চাচ্ছি এই স্ল্যাশটা মিসিং করে দিলাম, আমার এখানে এই টাইপের অনেক কোড, আর একটা জায়গায় এই স্ল্যাশটা মিসিং হয়ে গেল, আমার দ্বারা কি সহজে খুঁজে পাওয়া সম্ভব কোনোভাবে সহজে? কিন্তু আপনি যদি এই টাইপের সফটওয়্যারগুলো ইউজ করতে থাকেন, না না, আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা এই নোটপ্যাড, কম্পিউটারে যেটা আছে সেই নোটপ্যাডের এক্সটেনশন চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, তারপরে আপনার ভিজুয়াল স্টুডিও কোড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, ওগুলো হলো আপডেট। ওইগুলোতে আপনি কি করবেন, HTML লিখবেন, HT লিখে হচ্ছে ট্যাব দিলেই আপনার HTML চলে আসবে। HTML হচ্ছে স্টার্টিং ট্যাগ, ইন্ট ট্যাগ, স্টার্টিং আর ইন্ট তো দেখলামই যে ওইটা ওইখানে দেয়া থাকবে, ওইগুলো কিছুই করা যাবে না, লাগবে না। তাহলে আপনার এই যে এইখানে যে কোডিংয়ের যে ভুলগুলো, সেগুলো কি আপনার হওয়ার সম্ভব আছে? কোনো মানে সেগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমাদের সাইট যখন, আমরা তো তৈরি সাইটই নিয়ে নিব, তাই না, থিমও নিয়ে নেব, এবার কাস্টমাইজের জন্য আমাদের কি দরকার হবে, কিছু প্লাগইনস দরকার হবে। যেই প্লাগইনসগুলো কি করতে হবে, আমরা ম্যানুয়ালি প্রথমে কাজ শিখে ওই প্লাগইনসের মাধ্যমে কাজগুলো ইজিলি করে যাব। আজকে মাত্র এই 6টা জিনিস সম্পর্কে কথা বললাম, আর কি দেখাবো?